মাস্টারের সারা শরীর ভয়ে কেঁপে উঠল। মনে মনে রাম নাম জপ করতে লাগলেন, রাম 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 রাম। মূর্তিটা এখন অনেকটাই কাছে চলে এসছে। এবার ছায়ামূর্তিটা স্পষ্ট। মাস্টার দেখল মূর্তিটা হেঁটে নয়, যেন হাওয়ায় ভেসে ভেসে এগিয়ে আসছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের শোনাবো আমাদেরই লেখায় একটি ছোট্ট গল্প, মাস্টারের বিপদ। আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা প্রেস করে রাখুন। আসছি অনেক গল্প নিয়ে, আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রাখলাম। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, মাস্টারের বিপদ। মধুবাবু, পুরো নাম মধুসূদন চাটুর্যে। পেশায় উনি স্কুল মাস্টার। মাস্টার হিসাবে ওনার নাম ডাক যথেষ্টই। বয়স প্রায় 50 ছুঁই ছুঁই। স্কুলের পাশাপাশি উনি কয়েকজন ছাত্রকে পড়াতেন নিজেরই বাড়িতে। সামনে পরীক্ষা ক্লাস 11-এর, তাই ক্লাস 11-এর ছাত্রদের তিনি একটু বেশি সময় দিয়ে পড়াবেন বলে ক্লাস 11-এর ব্যাচটাকে সকালের পরিবর্তে উনি সন্ধ্যায় আসতে বললেন। কারণ সন্ধ্যায় পড়ালে অনেকটা বেশি সময় দিতে পারবেন ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের। যথারীতি বাচ্চা ছেলেরা স্যারের কথা মতো সন্ধ্যেতে পড়তে আসতে রাজি হলো। সবার বাড়ি আশেপাশে ওই 1-2 কিলোমিটারের মধ্যেই, কিন্তু রঞ্জনের বাড়ি অনেকটাই দূরে। ওকে ওর বাবা ছেড়ে দিয়ে যান, আবার ছুটির সময় উনিই আনতে আসেন। সেদিনও রঞ্জন তার বাবার সাথে পড়তে এসেছিল। স্যার পড়ানোর পর ওদের ছাড়ল তখন প্রায় রাত 8:30। অন্যদিন স্যার 8টার সময় ছুটি দিয়ে দেন, কিন্তু সেদিন একটা নোট লেখাতে বড্ড দেরি হয়ে গেছিল, তাই ছাড়তে ছাড়তে প্রায় 8:30 হয়ে গেছিল। রঞ্জনের বাবার চলে আসার কথা, কিন্তু সেদিন তিনি রঞ্জনকে আনতে আসেননি। বন্ধুরা বাড়ি ফিরে গেলেও রঞ্জন অপেক্ষা করছে তার বাবার জন্যে। স্যার রঞ্জনকে বললেন, আরে রঞ্জন, তুই ভেতরে এসে বস। বাবা এলে আমায় না হয় বলে যাবি। এত রাত্রে বাইরে দাঁড়াতে হবে না। আয় না ভেতরে বসে যে নোটগুলো লিখিয়েছি ওগুলো একটু চোখ বোলা। পরীক্ষা তো আর বেশি দেরি নেই রে। রঞ্জন বলল, আচ্ছা স্যার, আমি ভেতরে গিয়ে বসছি আর আজকে নোটগুলো মুখস্থ করছি। স্যার, আমার বাবা তো অন্য দিন চলে আসেন, আজ ছুটি হতেও দেরি হলো, এখনও আসেননি। এত দেরি কেন হচ্ছে বলুন তো? স্যার বললেন, আরে সব দিন কি আর সমান হয় রে? দেখ, হয়তো কোনো কাজে উনি আটকে পড়েছেন। তুই একবার ফোনটা কর না, জিজ্ঞেস কর না বাবা কত দূর এগোলেন। রঞ্জন বলল, আমি আজ ফোনটা আনতে ভুলে গেছি। আসলে ভাই আমার ফোনে গেম খেলছিল, আমিও তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এলাম, তাই ফোনটা আজ আনা হয়নি। স্যার বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া, আমার ফোনটা দে তো, বাইরের টেবিলে রাখা আছে। আমি একবার তোর বাবাকে ফোনটা করি। এই বলে স্যার রঞ্জনের বাবাকে ফোনটা করল। ফোনটা ধরে রঞ্জনের বাবা বললেন, স্যার, আজ আমি একটা কাজে আটকে পড়েছি, আর তার উপর বাইকটাও হঠাৎ মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল। গাড়িটা সারিয়েই আমি যাচ্ছি। স্যার, আপনি কি একটু রঞ্জনকে ওই আপনার সামনের মোড়টা পর্যন্ত এগিয়ে দিতে পারবেন? তাহলে আমারও সুবিধা হয়। আমি আর ভেতরটায় যেতাম না, আমি ওকে একবারে বাইকে বসিয়ে নিয়ে চলে যেতাম। স্যার সেই মতো রঞ্জনকে বলল, এ রঞ্জন, চল, তোকে একটু এগিয়ে দিয়ে আসি। আর আমারও একটু কাজ আছে যদুর দোকানে। চল দুজন মিলে যাই, তোকে ওই মোড়ের কাছে নামিয়ে দেব। তারপর তোর বাবা আসলে তুই বাবার সাথে চলে যাস। এই বলে মাস্টার তার সাইকেলটা বের করে রঞ্জনকে বসিয়ে নিয়ে চলল যদুর দোকানের দিকে। রাত তখন প্রায় 9টা। স্যারের বাড়ি থেকে
মিনিট 10 পথ পেরোলেই বাজার। বাজারের দোকানগুলো বন্ধ হতে শুরু করেছে। স্যার রঞ্জনকে নিয়ে যাওয়ার পথে যদুর দোকানে একটু দাঁড়িয়ে একটা তেলের প্যাকেট, একটা গুড নাইট নিয়ে নিলেন। রাস্তায় রঞ্জনকে নিয়ে আর একটু এগোতেই দেখলেন রঞ্জনের বাবা বাইক নিয়ে আসছেন। মাস্টারকে দেখে রঞ্জনের বাবা বাইকটা ব্রেক করে দাঁড়ালেন, আর রঞ্জনকে এগিয়ে দেওয়ার জন্যই মাস্টারকে ধন্যবাদ জানিয়ে রঞ্জনকে নিয়ে চললেন বাড়ির পথে। মাস্টারও তার সাইকেলটা ঘুরিয়ে নিয়ে রওনা দিলেন নিজের বাড়ির দিকে। বাড়ি ফিরে এসে মাস্টার একটা পত্রিকা নিয়ে বসছিলেন। পড়ানোর পর পত্রিকা ঘাঁটা আর একটু ফোন নিয়ে ঘাঁটা, এটা মাস্টারের সেই অনেক দিনেরই স্বভাব। কারণ সারাদিন উনি টিউশনের মধ্যে থাকেন, স্কুল থাকে, তাই হয়তো একটু নিজেকে নিজের মতো করে সময় দেওয়া, একটু গল্পের বই পড়া, আর ওই যে ফোন, ওটার দেখারও উনি তেমন সময় পান না। এমন সময় হঠাৎ মাস্টারের ফোনটা বেজে উঠল। দেখলেন রঞ্জনের বাবা ফোন করছেন। মাস্টার ভাবলেন হয়তো ওরা বাড়ি পৌঁছে গিয়েছে, সেটাই জানাতে ফোন করছেন। ফোনটা ধরে রঞ্জনের বাবার সাথে কথা বলার পর মাস্টার হঠাৎ চুপ হয়ে দাঁড়িয়ে পড়লেন, কারণ ফোনটা এসেছিল একটা নার্সিং হোম থেকে। রঞ্জনের বাবা অ্যাক্সিডেন্ট করেছে, উনি নার্সিং হোমে ভর্তি, তাই উনি আজ রঞ্জনকে আনতে আসতে পারেননি। মাস্টার সবটা শুনছিলেন এক মনে, কিন্তু কোনো কথা তার মুখ দিয়ে আর বেরোলো না। তাহলে রঞ্জনকে কে নিয়ে গেল? রঞ্জনের বাবাকে তো তিনি চেনেন, হ্যাঁ ভালো করেই চেনেন। রোজই তো উনি রঞ্জনকে আনতে আসেন, আর পড়তে পৌঁছে দিয়েই তো উনিই যান। তাহলে ওনাকে চিনতে এতটা ভুল হওয়ার তো কথা নয়। মাস্টার ফোনটা কেটে ধপ করে একটা চেয়ার ধরে বসে পড়লেন। মাথা আর কাজ করছে না, কি করবেন এখন কিছুই বুঝে উঠতে পারছেন না। বাচ্চা ছেলেটা গেল কার সাথে? তাহলে কিচ্ছু ঠিক লাগছে না। মাস্টার আর দেরি না করে আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন রঞ্জনকে খুঁজতে। রাত তখন প্রায় 10:30। বাজারের দোকানহাট সবই এখন বন্ধ হয়ে গেছে। মাস্টার জোরে জোরে সাইকেল প্যাডেল করে নিয়ে চলছেন রঞ্জনকে খুঁজতে। যেখানে রঞ্জনকে তিনি নামিয়েছিলেন এসে পৌঁছলেন সেই জায়গাটায়, কিন্তু বাজারের মোড়টা এখন একেবারে জনমানব শূন্য। রাস্তায় কয়েকটা কুকুর ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে দূর থেকে কানে ভেসে আসছে কয়েকটা শিয়ালের ডাক। মাস্টার এবার একটু ঘাবড়ে গেলেন। ভাবলেন রঞ্জনের বাবাকে ফোন করে সবটা জানাবেন, কিন্তু উনি তো অ্যাক্সিডেন্ট করে নার্সিংহোমে ভর্তি, ওনার তো পা ভেঙেছে অ্যাক্সিডেন্টে। ওনাকে ফোন করাটা কি ঠিক হবে? না থাক, আর একটু এগিয়ে দেখা যাক না কি হয়। আবার উঠলেন সাইকেলে, চললেন সামনের দিকে। ফাঁকা রাস্তা, সব চুপচাপ, ওই মাঝে মাঝে শিয়ালের ডাক আর ঝিঝির শব্দ। কিছু দূর যাওয়ার পর এসে পড়লেন রতনদের বাঁশ বাগানটার কাছে। ওই বাঁশ বাগানটা নাকি ভুতুড়ে, এখানে রাতে সচরাচর কেউ আসেন না। বলা ভালো এই পথ রাত্রে কেউ মারান না। মাস্টার এটা জানেন, কিন্তু অত শত ভাবার সময় আজ নেই। আজ উনি খুঁজতে বেরিয়েছেন রঞ্জনকে। বাঁশবাগানটা বেশ বড়। বাঁশবাগানের পথটুকু পেরিয়ে একটু এগোতেই মাস্টারের কানে এলো কেউ যেন তাকে ডাকছে। রাত্রে সব চুপচাপ, তাই মাস্টারের শুনতে কোনো ভুল হয়নি, আর হওয়ারও কথা নয়। মাস্টার দাঁড়িয়ে পেছন ঘুরে দেখতেই মাস্টারের চক্ষু চড়ক গাছ। রাতের জ্যোৎস্না ঠেলে দেখা যাচ্ছে একটা মূর্তি এগিয়ে আসছে মাস্টারের দিকে। চাঁদের আলোটা পড়তে দেখলো
মূর্তিটা আসলে আর কেউ নন, ওটা রঞ্জনের বাবা। মাস্টারের ভয়ে সারা শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি কিছুই বুঝতে পারছেন না কি হচ্ছে তার সাথে। একটু আগেই তো ফোন করে রঞ্জনের বাবা ওনাকে বললেন রঞ্জনকে একটু এগিয়ে দিতে, আর সেই মতো তো উনি রঞ্জনকে এগিয়েও দিয়েছিলেন। এসব কি হচ্ছে? তিনি তো রঞ্জনকে তার বাবার বাইকে তুলে এসেছিলেন, আর তারপরেই ফোন এলো যে রঞ্জনের বাবা নার্সিংহোমে ভর্তি, আর এখন যাকে দেখছেন সেও তো রঞ্জনেরই বাবা। মাস্টার ভয়ে কাঁপতে শুরু করলেন। কি করবেন তিনি? চিৎকার করে কাউকে ডাকবেন, কিন্তু আশেপাশে 1.5 মাইলের মধ্যে লোকজন তো দূরের কথা, কোনো বাড়ি নেই। চারিপাশ শুধু নিশ্চুপ, নিস্তব্ধ। ছায়ামূর্তিটা আস্তে আস্তে এগিয়ে আসছে মাস্টারের দিকে। মাস্টার সাইকেলটা জোরে চেপে দাঁড়িয়ে আছে। মাস্টারের সারা শরীর ভয়ে কেঁপে উঠল। মনে মনে রাম নাম জপ করতে লাগলেন, রাম 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 রাম। মূর্তিটা এখন অনেকটাই কাছে চলে এসছে। এবার ছায়ামূর্তিটা স্পষ্ট। মাস্টার দেখল মূর্তিটা হেঁটে নয়, যেন হাওয়ায় ভেসে ভেসে এগিয়ে আসছে। ভয়ে জবুথবু হয়ে মাস্টার তাকিয়ে রইল মূর্তিটার দিকে। মাস্টার ভাবলেন আজ তার রক্ষে নেই, আজ কোনো মতেই তিনি বেঁচে ফিরতে পারবেন না। কিন্তু মাস্টারের ভাবনা যে ভুল সেটা প্রমাণ করে মূর্তিটা মাস্টারের প্রায় গা ঘেঁষে বেরিয়ে গেল, কিন্তু কিচ্ছু করল না। যেন মাস্টার যে সামনে দাঁড়িয়ে আছেন মূর্তি সেটা খেয়ালই করল না। কিছুক্ষণ পর মাস্টার একটু সাহস করে পেছন ঘুরে দেখলেন মূর্তিটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। না, আর দেখা গেল না মূর্তিটাকে। আর দেরি নয়, কোনো মতে পড়িকি মরি করে মাস্টার তার সাইকেলটা নিয়ে দ্রুত বেগে বাড়ির পথে ফিরতে লাগলেন। কিন্তু বারবারই মনে হচ্ছে কেউ যেন তার নাম ধরে ডাকছে। রাস্তাঘাট জনমানব শূন্য, কেমন একটা মায়াবী পরিবেশ, আর তার মধ্যে এইরকম ভৌতিক কাণ্ড কারখানা। মাস্টার যেন তার নিজের মধ্যে আর নেই। কে ডাকছে বা কে কি বলছে ওই সবাই কান দিতে চান না। কোনো মতে নিজের বাড়ি পর্যন্ত তিনি ফিরতে চান, তিনি নিজের বাড়ি পৌঁছতে চান, তারপর যা হওয়ার হোক। না, আর বিশেষ কিচ্ছু হয়নি। মাস্টার ফিরতে পারলেন তার বাড়িতে। বাড়িতে ফিরে আগে দরজার ছিটকিনি দিয়ে কিছুক্ষণ হতবম্বের মতো দাঁড়িয়ে রইলেন। নিজেই কলসি থেকে একটু জল গড়িয়ে চোখে মুখে ছিটিয়ে নিলেন। কারোর সাথে কথা বলার ইচ্ছে তার নেই, কথা বলার মতো অবস্থায় তিনি নেই। এখনো কপালে ঘাম ঝরছে, তিনি এখনো স্বাভাবিক হয়ে উঠতেই পারেননি। ঘরের আলোটা নিভিয়ে শুয়ে পড়লেন, কিন্তু ঘুম যে আর আসছে না। সন্ধ্যের পর থেকে ঠিক কী ঘটছে তার সঙ্গে সেটাই তিনি বুঝে উঠতে পারছেন না। না, আর কিচ্ছু ভাবতে চান না তিনি। ঠিক করলেন এবার ঘুমোবেন। ঘুমানোর চেষ্টা করতে লাগলেন। অনেক চেষ্টার পর অবশেষে চোখের পাতা জুড়িয়ে এলো। তিনি ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালের ব্যাচটাকে তিনি পড়াবেন না বললেন, কারণ তিনি একটু একা থাকতে চাইছিলেন। ভুলতে চাইছিলেন সব কিছু, ভুলতে চাইছিলেন কালকের রাতের ঘটনাগুলি, কিন্তু পারছিলেন না। মনে হলেই ভয়ে নিজে নিজে শিহরিত হয়ে উঠতে লাগলেন। অনেক সাহস করে বিকেল নাগাদ তিনি ঠিক করলেন একবার রঞ্জনকে ফোন করবেন, কারণ কাল যে রঞ্জনকে উনি ছেড়ে এসেছিলেন তারপর আর কোনো যোগাযোগ নেই। পরে তো উনি জানতে পারলেন যে রঞ্জনের বাবার অ্যাক্সিডেন্ট,
উনি নার্সিংহোমে ভর্তি। তাহলে তাহলে ছেলেটা গেল কোথায়? ও ঠিক আছে তো? সেই খোঁজটাও যে নেওয়া হয়নি এখনও, বা খোঁজ নেওয়ার মতো অবস্থায় যে উনি ছিলেন না। যাই হোক, শেষমেশ উনি ফোনটা করলেন রঞ্জনকে। রঞ্জন ফোন ধরল। রঞ্জনের সঙ্গে কিছুক্ষণ কথাও হলো। তারপর রঞ্জন যেটা বলল সেটা শুনে মাস্টার সত্যি কিচ্ছু বুঝতে পারছেন না। কি ঘটেছিল, কেন ঘটেছিল, তার কোনো মাথা মুন্ডু তিনি খুঁজে পাচ্ছেন না। রঞ্জন ফোন করে বলল যে মাস্টার ওকে ছেড়ে দিয়ে আসার পর ওর কাকুই এসে ওকে নিয়ে যায়, আর ওর বাবার যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা সত্যি। আর রঞ্জনের বাবার অ্যাক্সিডেন্টের ফলে ওনার মোবাইলটাও ভেঙে গিয়েছিল, তাই উনি আর ফোন করতে পারেননি। তাহলে ওই যে নার্সিংহোম থেকে ফোনটা এসেছিল, মাস্টারকে যে খবরটা দিল যে উনি অসুস্থ, উনি পা ভেঙে নার্সিংহোমে অ্যাডমিট আছেন, তাহলে ওটা কে করেছিল? সেই উত্তর মাস্টার আজও খুঁজে বেড়ায়। আপনারা শুনছিলেন মাস্টারের বিপদ। গল্প পাঠে আমি সুমিত, রঞ্জনের চরিত্রে পার্থ। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের মতামত। যারা আমাদের সাপোর্ট করে যাচ্ছেন, টিম গল্পের আসর, তাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রাখলাম। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের আসর। আসছি আরও নতুন গল্প নিয়ে। নমস্কার।